সেই ছোটবেলায় আমি তখন সদ্য সালোয়ার ধরেছি। কোয়ার্টারের দাদা কাকুদের দৃষ্টি প্রায় ছোবল মারে আমার বুকে। বুঝতে পারতাম আমি পুরুষদের মনোযোগ পেতে শুরু করেছি। আমার বান্ধবী কাকলি শিখার তুলনায় আমি অনেক পরিষ্কার, তবে অনেক ভারী হয়েছে আগের থেকে। তিনতলার নিবিড় কাকুর কাছে আমি মাঝে মধ্যে অঙ্ক বুঝতে যেতাম। নিবিড় কাকু পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু পার্টি করে করে নিজের ভবিষ্যৎটা একদম ঝরঝরে করে ফেলেছে। এখন একটা ছোটখাটো চাকরি করে আর কয়েকটা টিউশনি, তবে আমাদের থেকে কখনো কোনো ফি নেয়নি। সংসারে ওনার বুড়িমা ছাড়া কেউ নেই। বাবা মারা গেছে ছোটবেলায়, বিয়ে থা করেনি। তো একদিন দুপুরে আমি গেলাম নিবিড় কাকুর কাছে অঙ্কের বই খাতা নিয়ে। দরজা ঠকঠক করতেই কাকু দরজা খুলল, পরনে লুঙ্গি। লুঙ্গিটার সামনেটা কেমন যেন উঁচু ঠেকলো। ঠাকুমা পাশের কোয়ার্টারে আড্ডা মারতে গেছে, ঘরে কাকু একা। আমি বুঝলাম আমি আসাতে কাকু একটু বিরক্ত হয়েছে। তবে আমার বুকের উপর একবার তাকিয়ে কাকু আমাকে ভেতরে বসতে বলল। কোয়ার্টারের ঘরগুলো সব একই রকম। প্রথমে ডাইনিং কাম ড্রয়িং, পাশে কিচেন আর বাথরুম। ডাইনিং পেরিয়ে একটাই শোবার ঘর। শোবার ঘরের খাটে বসেই কাকু পড়ায়। কিছুক্ষণ পড়িয়ে আমাকে একটা অঙ্ক দিয়ে কাকু পাশের ডাইনিংয়ে গেল কিছু আনতে। শোবার ঘরের দরজার পাশেই কাকুদের আয়না দেওয়া আলমারি। আলমারিটা এমনভাবে দাঁড় করানো যে আয়না দিয়ে পাশের ঘরে কি হচ্ছে দেখা যায়। অঙ্কটা নিয়ে ভাবতে ভাবতে আয়নার দিকে চোখ পড়তেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। আয়নায় কাকু পুরো খোলা আকাশের মতো হয়ে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, নিচে কালো লাঠির মতো খাড়া হয়ে আছে। কাকু হাতের কাজ করছে। লজ্জায় প্রথমে চোখ নামিয়ে নিলেও স্বাভাবিক কৌতূহলের বশেই আবার আমার নজর গেল ওদিকে। হঠাৎই কাকুর মুখটা ঘুরে এলো আমার দিকে, একদম চোখাচোখি। লজ্জায় আমি মাথাটা নিচু করে অঙ্কের খাতার মধ্যে একেবারে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ পর কাকু এসে খাটে বসলো যেন কিছুই হয়নি। সেদিন আর আমার মাথায় কিছুই ঢুকলো না। শুধু একটা কালো লাঠির ছবি ভেসে আসতে লাগলো বারে বারে। বান্ধবীদের সাথে এই নিয়ে আলোচনা হলেও সামনাসামনি দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম। এসব ব্যাপারে শিখা আবার এক্সপার্ট, ওর মুখে এসব লেগেই থাকে। কোয়ার্টারের দু একটা ছেলে ছোকরার সাথে মাঠের বাইরে খেলে নিয়েছে এরই মধ্যে। আর শিখা দেখতেও খুব সুন্দর, যেমন মুখশ্রী তেমনি রং তেমনি ফিগার। কাকুলি তো বলে মেয়ে না হলে ওই শিখাকে লাগাতো। নিবিড় কাকুর ঘটনাটা ওদেরকে বলবো কিনা এই নিয়ে আমার মনে দোনা মনা চলছে। শিখাটা যা অসভ্য। এরপর নিবিড় কাকুর ঘরে গেলেই ও আমাকে খ্যাপাবে আর খারাপ খারাপ কথা বলবে। তো শেষমেশ সেই ঘটনাটা আর কাউকেই বলা হয়ে ওঠেনি। কৈশোরের প্রথম অভিজ্ঞতা হিসেবে সেটা জমা রয়ে গেছে কেবল স্মৃতিতেই। আজ সোনুকে সিরিয়াস করতে গিয়ে কথাটা মনে পড়ে গেল আমার। সোনু বিমলের বন্ধু কৃপার ছেলে। 23 বছর বয়সে বিমলের সাথে বিয়ে হয় আমার। বিয়ের আগে কলেজের একটা ছেলের সাথে প্রেম থাকলেও পুরুষ মানুষের স্বাদ আমি প্রথম পাই বিয়ের পরই। বিমলের সাথে আমার বয়সের ব্যবধান অনেকটাই, 15 বছরের। বিয়ের আগে সবাই বলেছিল বয়স্ক বর বউ সোহাগী হবে। দেখবি ইন্দ্রাণী তুই সুখী হবি, কিন্তু কোথায় কি। বিয়ের পর সব স্বামী স্ত্রীর মধ্যে একটা উন্মাদনা থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিমলের শারীরিক চাহিদা একেবারেই কম। নিজেরটা মিটে গেলে ও পাশ ফিরে ঘুমিয়ে পড়তো। কতদিন আমাকে হাতের কাজ করে ঘুমাতে হয়েছে। মেয়ে হবার পর তো আমরা একসাথে আর শুইনি। এতে বিমলের খুব একটা অসুবিধা হয়নি। তবে রাতের পর রাত আমি পুরুষ সঙ্গ পাওয়ার জন্য ছটফট করেছি। লজ্জার মাথা খেয়ে বরের কাছে ভিক্ষা চেয়ে অপমানিত হতে হয়েছে বারংবার। তারপরে আমি নিজের মনকে শক্ত করে ফেলে নজর দিই বাইরের দিকে। মেয়ে হবার পর আমার চেহারাটা ভালোই ভরাট হয়েছে। শাড়ি পরে গমরাঙা ফর্সা পেটের পাশে লাল তিলটা দেখিয়ে বেশ খানিকটা দুলিয়ে যখন পাড়া দিয়ে হেঁটে যাই,
পাড়ার ছোকরা থেকে শুরু করে সবজিওয়ালা রিকশাওয়ালা সবাই আফসোস করে, সবাই কানাকানি করে বিমলের বউটা মায়েরই হেব্বি হয়েছে। আগে এগুলো আমার কাছে ছিল অসভ্যতা, কিন্তু এখন পরপুরুষের নজর আমার খারাপ লাগে না। সবজি কিনতে গিয়ে আমি একটু সময় নিয়েই ঝুঁকে থাকি। রাস্তা দিয়ে হাঁটার সময় প্রায়ই বেরিয়ে পড়ে শাড়ির পাশ দিয়ে। একবার পাড়ার একটা লোকের সাথে ফেসবুকে বন্ধুত্ব অনেক দূর গড়িয়েছিল, কিন্তু মেয়ের কাছে ধরা পড়ে যাওয়ার কেসটা আর এগোয়নি। আমার ভাসুরের ছেলের এক বন্ধু আমাকে কাকিমা বলে লাইন মারার চেষ্টা করেছিল, কিন্তু কি থেকে কি হয়ে যাবে এই ভয়ে আমি সরে এসেছি সেখান থেকে। এরপর একদিন আমার মেয়ের বিয়ে হয়ে যায়। কিছুদিন পর বিমলও চাকরি নিয়ে চলে যায় দীঘায়। এবারে গোটা ফেলারটাতে আমি একদম একা হয়ে যাই। প্রথম প্রথম কটা দিন আমার সিরিয়াল দেখে গান শুনে ফেসবুক করে দিব্যি কেটে গেছিল, কিন্তু তারপর একাকিত্বটা অসহ্য লাগতে শুরু করে, আর অলস মস্তিষ্কে বাসা বেঁধে নানা বিদ চিন্তা। ওই সময়ে বিমলের বন্ধু কৃপাদের বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছিল, তাই কয়েক মাসের জন্য কৃপার বউ আর ছেলে সোনু আমাদের ফ্ল্যাটের একতলাতে ভাড়া আসে। কৃপা খুবই ভালো মানুষ, আমাকে বাজার ঠাকুরের ফুল এটা ওটা এনে দেয়, যথেষ্ট সাহায্য করে। ওদের ছেলে সোনুও আমার খুব ভক্ত। আমার রান্না সোনু একদম চেটে পুটে খায়। সোনু সামনের বছর হায়ার সেকেন্ডারি দেবে। সোনু আর ওর মা প্রায়ই এসে আমাকে সঙ্গ দিয়ে যায়। ইদানিং আমি লক্ষ্য করেছি যে আমার প্রতি সোনুর নজরটা একটু যেন বদলেছে। ফাঁক পেলেই সোনুর চোখ দুটো আমার কোমর বুকের মাঝে ঘোরাফেরা করে। এটাই তো স্বাভাবিক, ব্যাপারটাকে রক্তের মধ্যে প্রথমবারের মতো অনুভব করছে। এই বয়সের মেয়ে মানুষ দেখলে লঘু গুরু জ্ঞান থাকে না, তা সোনুর চাহনি আমি বেশ উপভোগী করতাম। কিন্তু একদিন ব্যাপারটা আরেকটু এগোলো। সেদিন দুপুরে সোনুর মায়ের একটু বেরোনোর ছিল কৃপার অফিস, তাই আমি সোনুকে বলেছিলাম দুপুরের খাওয়াটা আমার কাছেই সেরে নিতে। যথাসময়ে সোনু এসে কলিং বেল চাপলো। দরজা খুলে দিতেই সোনুর দাঁত খুলে পড়ে যাওয়ার জোগাড়। আমাকে কখনো যে এই সাজেও দেখতে পাবে কল্পনাও করেনি। খাবার দাবার রেডি করে টেবিলে সাজিয়ে আমি আজ ইচ্ছে করেই সোনু আসার আগে আগে স্নানে ঢুকেছিলাম। আমি বেলের আওয়াজ পেয়ে কি হলে চোখ রেখে আগে দেখে নিলাম সোনুই এসেছে কিনা। নিজের অল্প বয়সী নাগরকে দেখে নিজের মনে একটা বাঁকা হাসি দিয়ে দরজাটা খুলে দিলাম। আমার পরনে সায়াটা বুকের উপর গিট বাঁধা, মাথায় একটা গামছা জড়ানো। এহেন দৃশ্য দেখে একটা ছেলে ভরকে যাবে, এটাই তো স্বাভাবিক। মুখে একটা চুক শব্দ করে আমি বললাম, আহারে তোর কি খুব খিদে পেয়ে গেছে রে বাবা? আমার সব রেডি, শুধু কাপড়টা পাল্টে নিয়ে খেতে দিচ্ছি, কেমন? কথার ফাঁকে দুহাত তুলে মাথার গামছাটা খোলার ওছিলায় আমি কিছুটা দেখিয়ে দিলাম। সোনুর তো প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। মনে মনে আমি হাসলাম, শুধু এটুকু দেখে চোখ ফেরাতে পারছিস না? এরপর যা দেখবি তাতে তোর হার্ট ফেল না হয়ে যায়। চেঞ্জ করতে আমি পাশের ঘরে গেলাম। আলমারির সামনে দাঁড়িয়ে ঘরের দরজাটা এমনভাবে ঠেলা মারলাম যাতে পাল্লাটা পুরোপুরি বন্ধ না হয়। এই ফাঁকটা দিয়ে সোনু ডাইনিং টেবিলে বসে আরামসে সাইড আর পেছন দেখতে পারবে। প্রথমে আমি সময় নিয়ে ব্লাউজ আর শাড়ি বের করলাম আলমারি থেকে। এমনিতেও আমি বাড়িতে নাইটিই পরি, কিন্তু আজ ছেলেটার মাথা খেতে হবে তো। পাশের ঘরে বসা সোনুর গরম নিঃশ্বাসটা যেন আমি অনুভব করি। এক জোড়া লাউ কয়েক ঝলকের জন্য সোনুর দৃষ্টিগোচর হয়, তারপর আস্তে আস্তে আমি ঠিক করে নিলাম। গিট বাঁধার জন্য নিজেকে ঈষৎ বেঁকিয়ে ধরলাম সোনুর দিকে। মনে মনে ভাবলাম, ইস, বোধহয় ছেলেটার এবার ফেটে বেরিয়েই আসবে। এখন যদিও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কি মজাটাই না হবে। কিছুক্ষণ পর আমি শাড়ি পরে টেবিলে এলাম খাবার দিতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাকি অংশ পরের পর্বে।